কি অবস্থা সবার? আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। সাউন্ড ক্লিয়ার আছে? বলো। ওকে। তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়ে গেল। সেই কবে গতিবিদ্যা ক্লাস শেষ করছিলাম, তারপর আজকে আবার নতুন অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তাই তো? তো তোমাদের এখন আর কোন অধ্যায় চলতেছে? এইটার সাথে আর কোন অধ্যায় চলতেছে তোমাদের? মাসুর ভাই কোনটা যাচ্ছে? নিউটনিয়ান মেকানিক্স। থার্মোডাইনামিক্স শেষ? থার্মোডাইনামিক্স শেষ? বাহ, থার্মোডাইনামিক্স শেষ, বাহ, তোমরা তো অনেক আগে গেছো। তাহলে আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা শুরু করব। যেহেতু তোমাদের থার্মোডাইনামিক্স শেষ, তো থার্মোডাইনামিক্সের সাথে সুতায় গাঁথা একটা চ্যাপ্টার হচ্ছে এটা। খুব মজার একটা চ্যাপ্টার এবং খুব ছোট একটা চ্যাপ্টার। আমরা নর্মালি ভেক্টর পড়লাম, গতিবিদ্যা পড়লাম, নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছি। একটা ভিন্ন ফ্লেভারের অধ্যায় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। বিশেষ করে আমাদের চাপ ও মানে বিশেষ করে থার্মোডাইনামিক্স বা গ্যাস এই রিলেটেড চ্যাপ্টার দুইটা। ফার্স্ট পার্টে একটা, ফার্স্ট পার্টের এই যে লাস্ট চ্যাপ্টারটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আর সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা। তো এই হচ্ছে আমাদের দুইটা চ্যাপ্টার। সাউন্ড ক্র্যাক হয়, সাউন্ড ক্র্যাক করতেছে। সাউন্ড কি প্রবলেম করতেছে? সাউন্ড প্রবলেম, প্রবলেম, আচ্ছা, সাউন্ড প্রবলেম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতেছি। দেখো তো এবার সাউন্ড ক্লিয়ার? এবার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ক্লিয়ার। 1 2 3 4, সাউন্ড কি ক্লিয়ার? বলো। তাপগতিবিদ্যা না পড়ে এই ক্লাস করলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তাপগতিবিদ্যা না করে এই ক্লাস করা যাবে, হ্যাঁ যাবে, কোনো প্রবলেম নাই। তো চলো শুরু করি। আমরা এই অধ্যায়ে গ্যাসের গতিতত্ত্ব, আইডিয়াল গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব এবং গ্যাসের যে সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের তিনটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র বা গেলুসাকের সূত্র। এই যে তিনটা সূত্র আছে, তো এই তিনটা সূত্র এবং গ্যাসের যে গতিতত্ত্বের যে আলোচনা সেটাই মূলত আমরা এই অধ্যায়ে করে থাকি। ঠিক আছে, তাহলে অপূর্ব গ্যাসের অধ্যায় শুরু হচ্ছে নাকি? কে পড়াবে? কে পড়াবে? আদর্শ ভাইয়া পড়াবে নাকি? তো চলো আমরা শুরু করি। তো আদর্শ গ্যাস লিখো। আদর্শ গ্যাস, আইডিয়াল, আইডিয়াল গ্যাস। গ্যাস দুই ধরনের, রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্যটা কোথায়? গ্যাসের যে তিনটা সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র, এই তিনটা সূত্র যে গ্যাস পুরোপুরি মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আর যে গ্যাস মানে না সেটা হচ্ছে বাস্তব গ্যাস। তো আমরা আদর্শ গ্যাসের হিসাব নিকাশটা আগে দেখব। দেখো, যে কোনো ক্ষেত্রে আইডিয়াল ব্যাপারটার হিসাব নিকাশ যদি তুমি বুঝো, তাহলে প্র্যাকটিক্যাল ব্যাপারটার হিসাব নিকাশ আইডিয়াল ব্যাপারটার সাথে কম্পেয়ার করে কতটুকু ত্রুটি বিচ্যুতি হবে সেই জিনিসগুলো তুমি কিন্তু বুঝে যাবা। তো এই কারণে আগে আইডিয়াল ব্যাপারটার উপরে জোর দিতে হবে। তো আমরা আগে আদর্শ গ্যাস নিয়ে একটু আলোচনা করব। ধরো কোনো একটা পাত্রে, ধরো একটা পাত্র, এই পাত্রে একটা আদর্শ গ্যাস আছে, কোনো একটা আইডিয়াল গ্যাস, ধরো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম কোনো একটা গ্যাস আছে। একটা সিলিন্ডারে পিস্টন যুক্ত করে গ্যাসটাকে রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে একটা পিস্টন, এর মধ্যে গ্যাসটা আছে। এগুলো হচ্ছে গ্যাসের মলিকিউল বা অ্যাটম। এখন আইডিয়াল গ্যাসের সংজ্ঞাটা একটু যদি লিখি, যে সকল গ্যাস, যে সকল গ্যাস বয়েলের সূত্র
যে সকল গ্যাস প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও চাপীয় সূত্র, চাপীয় সূত্র মানে গেলুসাকের সূত্র, গেলুসাকের সূত্র মেনে চলে, মেনে চলে। আচ্ছা, প্রমাণ তাপমাত্রাও চাপে না, এটা সকল তাপমাত্রাও চাপে, যে সকল গ্যাস সকল তাপমাত্রাও চাপে বয়েল, চার্লস ও চাপীয় সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে, আদর্শ গ্যাস বলে। এবার কথা হচ্ছে, অনেকে বলতে ভাই সংজ্ঞাটা তো একটু নিরামিষ নিরামিষ লাগলো, সংজ্ঞাটাতে তো কোনো আমিষ নাই, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র মেনে চলে, তো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র আবার কি জিনিস? ঠিক আছে, বয়েলের সূত্র দাদা সাউন্ড সাউন্ড আবার ক্র্যাক করে, কি ব্যাপার? সাউন্ডে আবার কি হইল হঠাৎ করে? হ্যাঁ, দাদা ঠিক আছে, মেনে নেওয়া যাবে। আচ্ছা, মেনে নেওয়া গেলে মেনে নাও, মেনে নেওয়া গেলে মেনে নাও, আর না হলে ফেসবুকে চলে যাও। তো এবার দেখো, তিনটা চলক, তাপগতীয় তিনটা চলক, চাপ, চাপ, প্রেসার, পি দিয়ে প্রকাশ করি, তাপমাত্রা, তাপমাত্রা, টেম্পারেচার, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, চাপ, তাপমাত্রা এবং আয়তন, আয়তন, ভলিউম, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তো আমরা এই তিনটা তাপগতীয় চলকের মধ্যে সম্পর্ক দেখব। ধরো এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, আমি যদি এখন চাপকে স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে আয়তনের পরিবর্তন কি হবে? আয়তনকে স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করলে চাপের পরিবর্তনটা কেমন হবে? তারপরে চাপকে স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের পরিবর্তনটা কেমন হবে? এরকম একটাকে স্থির রেখে আর একটাকে পরিবর্তন করলে এই তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্কটা, পরিবর্তনের সম্পর্কটা কেমন হবে, সেটাই আমরা বুঝতে চাই। সেটা দিয়েই হচ্ছে তিনটা সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপীয় সূত্র। তো যদি মনে করো আমি ধরো তাপমাত্রাকে স্থির ধরলাম, তাপমাত্রা, টেম্পারেচার টি স্থির, তো টি স্থির থেকে আয়তন ও চাপের সম্পর্ক, আয়তন ভি ও চাপ পি এর সম্পর্ক, পি এর সম্পর্ক, এইটা হচ্ছে বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েলের সূত্র। যদি যদি আয়তন স্থির রাখি, আয়তন ভি স্থির, তাহলে চাপ পি ও তাপমাত্রা টি এর সম্পর্ক, টি এর সম্পর্ক নির্দেশ করে, সেটা হচ্ছে চাপীয় সূত্র বা গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্রটাকে অনেকে রেনো সূত্র বলে। আর তাপমাত্রা, চাপ স্থির রেখে, চাপ পি স্থির, চাপকে যদি স্থির রাখি তাহলে তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক, তাপমাত্রা টেম্পারেচার টি ও আয়তন, আয়তন ভি এর সম্পর্ক, তো এইটা হচ্ছে চার্লসের সূত্র। এই হচ্ছে তিনটা সূত্র। তো আমরা এই তিনটা সূত্র নিয়ে এক এক করে একটু আলোচনা করব। তো চলো, প্রথমে বয়েলের সূত্র। বয়েলের সূত্র দেখো, মনে করো এই একটা পাত্র, একটা সিলিন্ডার, পিস্টনযুক্ত এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। পিস্টনযুক্ত এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এই গ্যাসের উপর প্রযুক্ত চাপ, পিস্টনযুক্ত করা আছে, গ্যাসের যে চাপ, গ্যাসের উপর যে প্রেসারটা প্রযুক্ত হচ্ছে, সেই প্রেসারটাকে আমি বললাম P1 প্রেসার। ঠিক আছে,
আর এই যে আয়তনটুকু এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে V1। এখন যদি প্রেশারটা বাড়ানো হয়, ধরো প্রেশার বাড়াইলাম, আমি এই পিস্টনটাকে আরেকটু নিচের দিকে চেপে দিলাম, গ্যাসের উপর প্রেশার প্রযুক্ত করলাম আমি। এখন অনেকে বলতে ভাই ভেতরে গ্যাস আছে, আমি কি প্রেশার প্রযুক্ত করতে পারবো? গ্যাস বলেই তো আমি পারবো, যেহেতু ভেতরে গ্যাস আছে সেহেতু তো আমি প্রেশার প্রযুক্ত করতে পারবো, প্রেশার বাড়াইতে পারবো। কেমনে? ভেতরে গ্যাস আছে তো গ্যাসের তো মলিকিউলগুলা একটা একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলের একটা মধ্যবর্তী আন্তঃআণবিক ফাঁকা স্থান আছে, এবং গ্যাসের ক্ষেত্রে সেই আন্তঃআণবিক ফাঁকা স্থানটা সবচেয়ে বেশি। কঠিনের ক্ষেত্রে কম, তরলের ক্ষেত্রে আরেকটু বেশি, গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তা আমি যদি বেশি চাপ প্রযুক্ত করি তাহলে মলিকিউলগুলাটা এই যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলো ঘন হয়ে আসবে। অর্থাৎ আগে বেশি আয়তন জুড়ে আছে, V1 আয়তন বেশি, যদি আমি চাপ প্রযুক্ত করি, চাপটাকে বাড়াই দিই, তাহলে আয়তনটা ভলিউমটা কমে যাবে, গ্যাসের ভলিউমটা কমে যাবে। তাহলে ধরো এই হচ্ছে সিলিন্ডার, আমি পিস্টনটাকে আরও চাপ দিয়ে ভেতরের দিকে ঠেলে দিলাম, তাহলে প্রেশার বাড়ালাম আসলে। তাহলে প্রেশার বাড়ালে পি বাড়লো, প্রেশার বেড়ে P2 হলো, তাহলে আয়তন এখন হবে এইটুকু V2, এই যে আয়তন V2। তাহলে গ্যাসটা আগের চেয়ে কিন্তু বেশি ঘন হয়ে গেল, আয়তন বেড়ে গেল। দেখো আগে কিন্তু একটু হালকা হালকা করে আঁকছি, এবার একটু দেখো ঘনত্ব বাড়াই দিয়ে আঁকতেছি, তাহলে গ্যাসটা একটু ঘন হয়ে গেছে। আমি এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ করি নাই, তাপমাত্রা কিন্তু স্থির রাখছি, টেম্পারেচারে কোনো পরিবর্তন ঘটায় নাই। এখানেও টেম্পারেচার যা ছিল এখানেও টেম্পারেচার তাই আছে, তাহলে টেম্পারেচার টি ছিল স্থির। এবং আরেকটা জিনিস স্থির ছিল, সেটা হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ভর গ্যাসের ভর এম ছিল স্থির। এর ভেতরে আগেও যতটুকু গ্যাস ছিল এখনও কিন্তু ততটুকুই গ্যাস আছে, আমি কিন্তু এর ভেতর থেকে কোনো গ্যাস বাইরে বের করে নিই নাই। তাহলে গ্যাসকে বের করেও নিই নাই, আবার বাইরে থেকে গ্যাসকে ভেতরে ইনজেক্টও করি নাই। তাহলে দুটো জিনিস অপরিবর্তিত রাখা হয়েছে, একটা হচ্ছে গ্যাসের ভর বা বলতে পারো গ্যাসের মোল সংখ্যা। এর মধ্যে ধরো যে N মোল গ্যাস ছিল, 10 মোল গ্যাস ছিল, এখনও 10 মোল গ্যাস আছে। অথবা ধরো 10 গ্রাম গ্যাস ছিল, 10 গ্রামই গ্যাস আছে। তাহলে গ্যাসের পরিমাণের আমি কোনো পরিবর্তন করি নাই, আর টেম্পারেচারে কোনো পরিবর্তন করি নাই। কি করা হয়েছে? চাপের পরিবর্তন করা হয়েছে, ফলে আয়তনের পরিবর্তন হয়েছে। তো তুমি দেখো তো, চিত্র দেখো তো, চাপের সাথে আয়তনের সম্পর্কটা কেমন হলো। প্রেসার বাড়ানোর কারণে আয়তন, ভলিউম, গ্যাসটার ভলিউম কমে গেল। এটাই হচ্ছে বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল বলতেছে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভর চেঞ্জ করা যাবে না। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি, মানে চাপ যদি বাড়ানো হয় আয়তন কমবে, চাপ যদি কমানো হয় আয়তন বাড়বে। অর্থাৎ চাপ আর আয়তন এরা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন বিজ্ঞানী বয়েল যদি এই সূত্র আবিষ্কার না করতো, তাহলে তুমি আর আমি আবিষ্কার করে দিতাম। এটা খুবই সহজ জিনিস। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে এবং আমি ভেতরে যদি গ্যাসের পরিমাণটাকে একই রাখি, তা আমি যত বেশি প্রেশার প্রযুক্ত করব গ্যাসের আয়তন তত কমে যাবে। তাহলে প্রেশারের সাথে ভলিউম, আয়তনের সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। তাহলে এবার একটু সুন্দর করে সাজাই লিখে ফেলি। অবশ্যই শর্ত কিন্তু উল্লেখ করতে হবে, এই দুইটা কথা কিন্তু উল্লেখ করতে হবে। আমি যদি ভেতরে গ্যাস চেঞ্জ করে ফেলি, গ্যাসের ধরো যে পরিমাণটা আমি চেঞ্জ করে ফেলি, আমি বাইরে থেকে কিছু গ্যাস ভেতরে নিলাম, আবার ভেতর থেকে কিছু গ্যাস বাইরে নিয়ে আসলাম, তাহলে কিন্তু তখন আর তুমি চাপের সাথে আয়তনের এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক পাবা না। তুমি ধরো সাপোজ মনে করো ভেতর থেকে কিছু গ্যাস বের করে নিয়ে আসলাম, এখন বের করে নিয়ে আসলে মনে করো যে চাপ তুমি কমাই দিলা, কিন্তু তারপরও দেখলে আয়তন কমে গেল। কিন্তু চাপ কমাই দিলে তো আয়তন বাড়ানোর কথা। কিন্তু তুমি কি করলা? গ্যাস বের করে নেওয়ার কারণে গ্যাস বের করে নিলা, আবার চাপটাকে কমাইলা, তারপরও দেখা গেল আয়তন কমে গেল। চাপ তো বাড়ানোর কথা ছিল, মানে আয়তন তো বাড়ার কথা ছিল, কিন্তু আয়তন কমে গেল। তো কেন? ওই যে তুমি ভরের চেঞ্জ করে ফেলছো। তাহলে ভর এবং গ্যাসের পরিমাণ এবং টেম্পারেচারে কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে লিখে ফেলি একটু, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন ভি চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন এম ও টি কনস্ট্যান্ট থাকবে। এবার সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, একটা ধ্রুবক নিই, ধ্রুবক কে, 1/p। তাহলে অতএব পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তাহলে চাপ এবং আয়তনের গুণফল এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে তুমি মনে করো চাপ P1 থেকে P2 করলে আয়তন V1 থেকে V2 হলো।
আবার মনে করো চাপ P2 থেকে P3 করলে আয়তন V2 থেকে V3 হয়ে গেল। তো তুমি যাই করো না কেন, চাপের যেভাবে পরিবর্তন করবে আয়তন পরিবর্তিত হবে, কিন্তু চাপ এবং আয়তনের গুণফলটা সর্বদা কনস্ট্যান্ট থাকবে। P1 এর জন্য আয়তন V1, P2 এর জন্য আয়তন V2, P3 এর জন্য আয়তন V3, ডট 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 Pn এর জন্য আয়তন Vn। এদের এই গুণফল সবসময় একই থাকবে, একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকবে। কি কথা বুঝছো? তাহলে আমরা যদি গ্যাসের ধরো দুইটা অবস্থার কথা চিন্তা করি, প্রাথমিক অবস্থা আর চূড়ান্ত অবস্থা, তাহলে P ইনিশিয়াল P ফাইনাল বা P1 P2 ইকুয়াল টু P ইনিশিয়াল V ইনিশিয়াল P ফাইনাল V ফাইনাল, অথবা P1 P2 P1 V1 P2 V2, P1 V1 এবং P2 V2, এই হচ্ছে আমাদের সম্পর্ক। কি কথা বোঝা গেছে? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এবার আমরা বয়েলের সূত্রের কয়েকটা গ্রাফ আঁকতে চাই। বয়েলের সূত্রের কিছু গ্রাফ আঁকবো, কিছু গ্রাফ। দেখো খুবই মজার গ্রাফ। পি আর ভি পরস্পরের সাথে কেমন দেখলাম? ব্যস্তানুপাতিক। আচ্ছা, পি আর ভি, তো দেখো P1 অনেক বেশি, তাহলে তখন P1 যদি বেশি হয়, P1 বেশি, তাহলে আয়তন V1 হবে কম, V1 কম। P2 একটু কমানো হলো, তাহলে আয়তন একটু বাড়বে, তাহলে P2 এটা V2। P3 আরও কমানো হলো, তাহলে আয়তন আরও বাড়বে, V3। ব্যস্তানুপাতিক, একটা বাড়লে একটা কমবে। এই যে আয়তন বাড়ছে, প্রেসার কমছে। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, দেখো এই যে তিনটা বিন্দু যোগ করে আমি একটা সরল রেখা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে চাপ ও আয়তনের সম্পর্ক। ঠিক আছে, বয়েলের সূত্রের গ্রাফ, চাপ ও আয়তনের গ্রাফ। এবার কথা হচ্ছে এটা হয়নি, ভুল, এটা ভুল গ্রাফ, এটা হয় নাই। আর কেন ভাই? এটাই তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখেন এই যে ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ভি বাড়ছে পি কমছে, ভি বাড়ছে পি কমছে, এই যে এটাই তো। উত্তর হচ্ছে না, এভাবে হবে না। কোন গ্রাফ কেমন হবে এটা সমীকরণ দেখে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে ব্যস্তানুপাতিক, কিন্তু লিনিয়ার ব্যস্তানুপাতিক না, সরল রৈখিকভাবে ব্যস্তানুপাতিক না, এটা বক্ররেখা হবে, এটা বক্ররেখা হবে। সম্পর্কটা কিছু ছিল, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তুমি ভি নিছো কোন অক্ষে? এক্স অক্ষে, এই যে ভিটা এক্স অক্ষে, পিটা ওয়াই অক্ষে, তাহলে ভি এর নিচে এক্স, পি এর নিচে ওয়াই লিখলাম। তাহলে ওয়াই এক্স বা এক্স ওয়াই, ওয়াই এক্স বা এক্স ওয়াই, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা এটা সরল রেখার সমীকরণ না, এটা সরল রেখার সমীকরণ না, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত। ঠিক আছে, অধিবৃত্তের গ্রাফ। অধিবৃত্ত কেমন? অধিবৃত্ত হচ্ছে এই টাইপের, এটা হচ্ছে অধিবৃত্ত। ধরো এই এই এরকম, এই যে দুই দিকে, এটা হচ্ছে অধিবৃত্ত। যদি এরকম হইতো তাহলে এটা হচ্ছে উপবৃত্ত, চ্যাপ্টাবৃত্ত, উপবৃত্ত। আর যদি একটা সাইডে এরকম থাকতো তাহলে এটা হয়তো পরাবৃত্ত, এই সাইডে বা উপরের দিকে বা এই দিকে একটা থাকতো, তাহলে এটা হয়তো পরাবৃত্ত। তো এটা হবে অধিবৃত্ত। এমন কথা হচ্ছে অধিবৃত্ত চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে এই যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হলে এটা অধিবৃত্ত হবে, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এইটা এরকম একটা ব্যস্তানুপাতিক বক্ররেখা হইতো, আয়তাকার অধিবৃত্তের মতো একটা গ্রাফ হইতো এরকম। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, অধিবৃত্ত। প্রকৃতপক্ষে গ্রাফটা হচ্ছে এরকম, এটা পি আর এটা ভি। তুমি যদি প্রকৃতপক্ষে গ্রাফটা আঁকো তাহলে এরকম, এই দিকে। কিন্তু আমরা এই পোর্শনটাতে আঁকবো না। কেন এই পোর্শনটা আঁকবো না? কারণ এটা যদি ভি হয় তাহলে এটা মাইনাস বি, কিন্তু কোনো গ্যাসের আয়তন তো ঋণাত্মক হতে পারে না। এটা যদি পি হয় তাহলে এটা মাইনাস পি, কিন্তু কোনো গ্যাসের চাপ তো মাইনাস হতে পারে না। সুতরাং এই পোর্শনটা আমরা আঁকবো না, আমরা এইটুকু মুছে ফেলবো, এটুকু মুছে শুধু এটা রাখবো। তো এটাই রাখছি। তাহলে গ্রাফটা কিন্তু এরকম সরল রৈখিক গ্রাফ না, একটা বক্ররেখার গ্রাফ। হ্যাঁ, এইখানেই দেখো, এই যে প্রেসার P1, তার জন্য আয়তন কম, আয়তন হচ্ছে V1। প্রেসার P2, এটা P2, তার জন্য আয়তন এটা হচ্ছে V2। দেখো প্রেসার কমছে, আয়তন বাড়ছে, প্রেসার আরও কমলে আয়তন আরও বাড়বে, প্রেসার আরও কমবে, আয়তন আরও বাড়বে। তো গ্রাফ ঠিকই আছে।
কিন্তু সরল রেখা হবে না, বক্ররেখা হবে। তোমাদের একটু বিশ্বাস করে, তোমরা যখন ম্যাথমেটিক্সে তোমরা হচ্ছে যখন পড়বা আর কি, ওই যে কণিক যখন পড়বা, তখন জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবা যে কখন পরাবৃত্ত কখন অধিবৃত্ত। তা আমি আপাতত ডেসমস একটু দেখাই তোমাদের, বিশ্বাস করাই। দেখো ডেসমস, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে এটা আয়তাকার অধিবৃত্ত হবে। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে এটা আয়তাকার অধিবৃত্ত হবে। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো 3। এই যে দেখো গ্রাফ, দেখো দেখো ভালো করে দেখো, দেখছো গ্রাফটা? দেখো গ্রাফটা দেখছো? এই যে এই এই তা আমরা এইটুকু নিব না, এই যে নিচের এই পোর্শনটা দেখাবো না, ঠিক আছে? এইটা দেখাবো, শুধু এইটা দেখাবো, বুঝতে পেরেছো? এবার আসো, যদি আমরা পি বনাম 1/v এর গ্রাফ আঁকি, পি বনাম 1/v, দেখো পি এর সাথে ভি ব্যস্তানুপাতিক, কিন্তু পি এর সাথে 1/v কি সমানুপাতিক। এবার সমীকরণ দেখবো, তাহলে বুঝবো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তো পি কে আমরা রাখলাম, ভিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কে 1/v। দেখো এটা ওয়াই অক্ষে ওয়াই, ওয়াই ইকুয়াল টু এম কে এম, আর 1/v এক্স অক্ষে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা একটা মূলবিন্দুগামী সরল রেখা, এটা একটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। প্রেসার P1, এই যে দেখো 1/v1, প্রেসার P2 এটা 1/v2, প্রেসার P3 এটা 1/v3। ধরো পিভি বনাম ভি এর গ্রাফ আঁকতে হবে। পি আর ভি এর গুণফল নিব ওয়াই অক্ষে, পি আর ভি এর গুণফল নিব ওয়াই অক্ষে, আর ভি এর মান নিব। দেখো আয়তনের বিভিন্ন মান, V1 আয়তন চেঞ্জ করছি, V2 আয়তন চেঞ্জ করছি, V3 ভাই আয়তন আমি চেঞ্জ করছি, প্রেসার চেঞ্জ হয়েছে, কিন্তু পি আর ভি এর গুণফল এটা তো একই আছে। তাহলে V1 এর জন্য পি আর ভি এর গুণফল, এই যে পি আর ভি এর গুণফল একই মান, V2 এর জন্য পি আর ভি এর গুণফল একই মান, V3 এর জন্য পি আর ভি এর গুণফল একই মান, একই মান থাকবে, এরকম একই মান। কারণ আমি তো ভি চেঞ্জ করছি, পি চেঞ্জ হচ্ছে, কিন্তু গুণফল একই আছে। যেমন ধরো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমি ভি চেঞ্জ করলাম 2, ভি চেঞ্জ করলাম 3, ভি চেঞ্জ করলাম 4, তো যখন 2 তখন পি হচ্ছে 6, যখন 3 তখন পি হচ্ছে 4, যখন ভি এর মান 4 তখন পি হচ্ছে 3। গুণ করো, 6 দুগুণে 12, 3 4 12, 4 গুণ 3 12। কি কথা বোঝা গেছে? তাহলে ভি এর মান আমি চেঞ্জ করছি, কিন্তু পিভি এর গুণফলটা তো কনস্ট্যান্ট আছে। ভাইয়া বুঝি নাই, এই বোঝা নাই কেন? এটা না বুঝলে কেমন হবে? ভি এর মান চেঞ্জ করছি, পি এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু পি আর ভি কনস্ট্যান্ট কে, ঠিক আছে? এটা বুঝতে হবে, এটা না বুঝলে আজকে আম্মুকে বলবা যে আম্মু ভাত দিও না, আমি একটা জিনিস ছোট জিনিস বুঝি নাই। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো গ্রাফ যে এরকম হবে সেটা আমরা বুঝে গেছি, ঠিক আছে? গ্রাফ এরকম হবে বুঝে গেছি। তারপর যদি ইকুয়েশন দেখে গ্রাফ আঁকতে চাই, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি কোন অক্ষে? পি আর ভি এর গুণফল ওয়াই অক্ষে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভাই ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কেমন রেখা মনে পড়ে? 9 10-এ পড়ছো, এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই যে ওয়াই ইকুয়াল টু, ওয়াই অক্ষে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট দিয়ে একটা দাগ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স অক্ষের সমান্তরাল রেখা, সেটাই হয়েছে সমান্তরাল রেখা, সেটাই হয়েছে। তাহলে তুমি এবার আমাকে বলবা যে এই গ্রাফটা কেমন হবে। পিভি আর এখানে নিবা পি, পি বলো বলো। পি এর মানটা চেঞ্জ করছি আমরা, P1 P2 P3, পি এর মান ভিন্ন 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 মান, কিন্তু পি আর ভি এর গুণফল তো একই আছে। তাহলে আবার ওই রকম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। P1 এর জন্য পি আর ভি এর গুণফল যা ছিল, P2 এর জন্য পি আর ভি এর গুণফল একই, P3 এর জন্য পি আর ভি এর গুণফল একই। আমি চাপের চেঞ্জ করবো, আয়তন চেঞ্জ হবে, কিন্তু পি আর ভি এর গুণফল তো কনস্ট্যান্ট থাকবে। ঠিক একইভাবে এই যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো পিভি ওয়াই অক্ষে, তো ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, ঠিক আছে? এবার আসো এখানে আমরা লিখব লগ পি, আর এখানে আমরা লিখব লগ ভি। লগ বা লন, লনও বলতে পারো, একই রকম, ঠিক আছে? একই রকম, লনও একই রকম, লন পি লন ভি। তা এটা আঁকতে হবে এবার, লন পি লন ভি।
তুমি তো পি আর ভি আঁকছো, এবার লন লন পি আঁকতে হবে। আসো বাই পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে তুমি একটা কাজ করো, উভয় পক্ষে লন নিয়ে নাও। তাহলে লন বা লগ পিভি ইকুয়াল টু লগ কে বা লন কে, লন ধ্রুবক কে। এবার গুণ আকারে আছে, গুণ আকারে মানে লন পি প্লাস লন ভি ইকুয়াল টু লন কে। তাহলে লন পি ইকুয়াল টু লন ভি, এই পাশে গেলে মাইনাস লন ভি প্লাস লন কে, তাই তো। লন পি ওয়াই অক্ষে নিছো, তাহলে এর নিচে ওয়াই লিখো, লন পি তার নিচে ওয়াই। ইকুয়েশনকে ধরতে হবে, ইকুয়েশনকে ধরে তারপরে ওকে সাইজ করতে হবে, তাহলে আমি গ্রাফ কেমন হবে সেটা পাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, বুঝছো, মাইনাস এম এক্স। তুমি বলতে পারো এম, বলতে পারো এম এক্স, কিন্তু এম কত, এম হচ্ছে -1, স্লোপ কি, স্লোপ হচ্ছে -1, আর লন ভি হচ্ছে এক্স প্লাস হচ্ছে সি, সি কি, সি হচ্ছে লন কে, সি কি পজিটিভ, সি পজিটিভ। তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে ওয়াই অক্ষ থেকে একটা ছেদকৃত অংশ কেটে নিবে, ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিবে, এই যে ওয়াই অক্ষ থেকে কেটে নিবে। কোন জায়গা থেকে কেটে নিবে, ঋণাত্মক দিক থেকে না ধনাত্মক দিক থেকে, এই যে প্লাস সি, ইন্টারসেপ্ট দেখে বলতে হবে। সি হচ্ছে লন কে প্লাস, তাহলে প্লাস হলে ধনাত্মক দিক থেকে কেটে নিবে, এই যে ধনাত্মক দিক থেকে কেটে নিবে। নিয়ে স্লোপটা কি, এম কি, এম হচ্ছে -1, স্লোপ হচ্ছে নেগেটিভ, তাহলে ঢাল নেগেটিভ। তাহলে ওয়াই অক্ষ থেকে পজিটিভ একটা অংশ কেটে নিল, এটা লন কে দিয়ে ঢাল নেগেটিভ, এই তো হয়েছে না, এটা তো ঢাল পজিটিভ হয়ে গেল, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তো সূক্ষ্মকোণ হয়ে গেল। ঢাল নেগেটিভ, ঢাল নেগেটিভ মানে ওই যে পাঠ প্রস্তুতি পর্বে পড়াইছিলাম, ঢাল নেগেটিভ মানে অবনতি, নিচে নামবে, অবনতি, উন্নতি না, অবনতি হয়েছে। তাহলে এই যে অবনতি নিচে নামবে, দেখো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ, স্থূলকোণ তৈরি করছে। যদি তোমাকে বলা হয় এই কোণের মানটা কত, ধরো এরকম এই গ্রাফ দিয়ে একটা এমসিকিউ আসলে এই কোণের মান কত, জানো এই কোণের মানটা কত, স্লোপ কত পাইছো, এম ইকুয়াল টু কত পাইছো, -1 না, এম ইকুয়াল টু -1, তাহলে এম ইকুয়াল টু যদি -1, এম হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু -1, তাহলে অতএব থেটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স -1, 135 ডিগ্রি, এই কোণটা 135 ডিগ্রি। কি বোঝা গেছে? ঠিক একইভাবে এখানেও তাই, এখানেও সেম জিনিস, একই রকম, এটাও তাই একই রকম, সরি, ঠিক আছে। এটা যেহেতু লগের গ্রাফ, তাহলে এটা লগ কে, হ্যাঁ, আর এটা লনের গ্রাফ, লন কে, এই যে থেটা 135 ডিগ্রি, ওকে। তাহলে এটা হচ্ছে লন পি বনাম লন ভি এর গ্রাফ। তাহলে তুমি আমার এবার এটা একটু এঁকে দাও তো দেখি, লন পি বনাম লন 1/ভি এর গ্রাফ, এটা এঁকে দিতে হবে, লন পি বনাম লন 1/ভি এর গ্রাফ। ভাইয়া লগ আর লন কি সেম না, লগ আর লন সেম না, কিন্তু এই ক্ষেত্রে হিসাব তো একই রকম। তুমি যদি এখন লনের গ্রাফ আঁকতে, আমি কি এটা লনের গ্রাফ আঁকছি না, তো লগ আঁকলে আমরা এখানে লগ নিতাম, তাহলে তখন হইতো লগ পি লগ ভি, সেম জিনিসই তো হইতো, তাই না, সেম জিনিসই তো হইতো, আলাদা কিছু হইতো বলো, লনের হিসাব আর লগের হিসাবটা তো একই রকমই হইতো, ওকে। এবার আসো এই ক্ষেত্রে কি হবে, লন পি আর লন 1/ভি, তো তোমার ওয়াই অক্ষে নিতে হবে এবার লন পি, এক্স অক্ষে নিতে হবে লন 1/ভি। তাহলে এবার কি করা যায়, এবার আসো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে নাও, উভয় পক্ষে লন নাও, তাহলে লন পিভি লন কে, তাহলে লন পি প্লাস লন ভি ইকুয়াল টু লন কে, কিন্তু আমরা তো চাই লন 1/ভি। আচ্ছা দেখি লন পি, এটাকে আগে ওই পাশে নিই তো, তাহলে -1 লন ভি প্লাস লন কে। আচ্ছা তোমরা তো জানো লন পি, এই যে লন ভি না, সামনে কি আছে -1, তাহলে ভি এর পাওয়ারে -1 নিয়ে যাবো, ভি এর পাওয়ারে -1, তাহলে ভি টু দি পাওয়ার -1 প্লাস লন কে। তাহলে অতএব লন পি ইকুয়াল টু, দেখো লন ভি ইনভার্স, লনের সামনে যা থাকে তা তো পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়, তাই তো আমরা জানি তো, বলো। তাহলে লন 1/ভি হয়ে গেল প্লাস লন কে। তাহলে এবার এটা আমাদের ওয়াই,
ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই যে এইটা হচ্ছে আমাদের এক্স, এটা এক্স প্লাস সি, এই যে এটা সি। তাহলে এখানে স্লোপটা এম কত, এম হচ্ছে +1, এম +1। তাহলে এবার ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে একটা অংশ কেটে নিবে, এই যে এটুকু, এটুকু হচ্ছে ওই যে লনকে দিয়ে ঢাল পজিটিভ, এই ঢাল পজিটিভ রেখা এরকম। এই কোণের মানটা কত হবে, এই যে ঢাল স্লোপ এম +1, তাহলে এম যদি +1 হয় তো এম মানে ট্যান থেটা, ট্যান থেটা, তো ট্যান কতর মান +1, ট্যান 45-এর মান, তাহলে থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। -1 হলে 135 আর +1 হলে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। তো এই গ্রাফটাই পাওয়া যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? হিসাব নিকাশ অনেকভাবে করা যায়। দেখো হিসাব নিকাশ মুখস্থ করবে না। কেউ যদি মনে করে যে ভাই আগেরটার মতো ধরেন আমাদের যেহেতু আমাদের ধরেন পি আর ভি এর গ্রাফ, তো লন পি লন 1/v, তা আমি একটা কাজ করি, ভিটাকে ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ হবে, দেখো এরকম ভাবেও হতো। পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কেউ যদি চিন্তা করতো ভাই আমি পি কে এখানে রাখবো, ভিটাকে ওই পাশে নিয়ে যাবো, দেখেন কে 1/v বা 1/v ইন্টু কে, এভাবে রাখবো। এইবার আমি লন নিব, আচ্ছা নাও, তাহলে লন পি লন 1/v ইন্টু কে, তাহলে লন পি লন গুণ আকারে আছে, তাহলে 1/v প্লাস লন কে, দেখো একই জিনিস। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দেখো একই জিনিসই আসতো। তো যে যেভাবে হিসাব করবা কোনো প্রবলেম নেই। গ্রাফগুলো কি কাজে লাগবে? অবশ্যই গ্রাফগুলো কাজে লাগবে, এমসিকিউতে আসবে গ্রাফ, সো গ্রাফগুলো কাজে লাগবেই। বোঝা গেছে? এইবার শোনো, একটা সূত্র একটু মাথায় রাখবা, সেই সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আমি তোমাকে এই সূত্রটা প্রমাণ পরে দেখাবো, কিন্তু এখন যেহেতু গ্রাফ করা লাগবে এই কারণে আপাতত ধরো এটা জানো তুমি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তুমি জানো। এই জানো না বলো তো? পিভি ইকুয়াল টু এনআরটি জানো কি না? পিভি এনআরটি, টি কি টেম্পারেচার, পি কি প্রেসার, গ্যাসের আয়তন, গ্যাসের মোল সংখ্যা। তো যেহেতু আমরা একটু গ্রাফ আঁকবো কয়েকটা, তো এই কারণে আপাতত আমরা ধরে নিচ্ছি এটা জানি। দেখো অনেক সময় আমাদের এমসিকিউ আসে যে ধরো পি বনাম ভি এর গ্রাফ দেওয়া আছে, তো তুমি তো জানো যে পি বনাম ভি এর গ্রাফটা এরকম। এখন এই যে এরকম গ্রাফ দেওয়া আছে, তিনটা রেখা, এই তিনটা রেখা আসলে তিনটা ভিন্ন টেম্পারেচারের জন্য। একটা T1 টেম্পারেচারের জন্য এই রেখাটা পাওয়া গেছে, T2 টেম্পারেচারের জন্য এই রেখাটা পাওয়া গেছে, T3 টেম্পারেচারের জন্য এই রেখাটা পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে এমসিকিউতে আসে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক? অপশন এ T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, অপশন বি T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T1, আর ধরো অপশন সি T1 T2 T3 সমান। এর মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে কি হয়েছে, T1 T2 T3 তিনটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য তিনটা এরকম ভিন্ন ভিন্ন রেখা পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক। দেখো তোমার একটা চালাকি শিখাই দিই, একটা চরম চালাকি। এই টাইপের গ্রাফগুলোর জন্য ধরো তুমি কিছু জানো না, কিছু পারো না, কিচ্ছু জানা বা কিচ্ছু পারা লাগবে না, শুধু একটা সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি মাথায় রাখা লাগবে। তুমি কি করবা, ভি বা পি যে কোনো একটাকে কনস্ট্যান্ট বানাই ফেলবা, যে কোনো একটাকে কনস্ট্যান্ট বানাই ফেলবা। ধরো এরকম একটা দাগ দিয়ে দাও, এই দিলা, দিয়ে তুমি কি করলে জানো, এই রেখার জন্য ভি এটা, এই রেখার জন্য ভি এখানে, এই রেখার জন্য এই যে ভি এক জায়গায়। তাহলে তুমি কি করছো, ভিটাকে ফিক্সড করে ফেলছো, ভিটা ফিক্সড, ভি ফিক্সড করে ফেলছো। এবার ভিটা ফিক্সড, আমি কিন্তু এই গ্রাফে দেখো অনেকে ভাবতে পারে ভাই দেখেন T3 উপরে, তারপরে T2, তারপরে T1, তাহলে T3 সবচেয়ে বড়, তারপরে T2, তারপরে T1। ভুল। তুমি এই গ্রাফে টি দেখতে পাও না, ভালো করে মাথায় ঢুকাও এটা, যে আমি এই গ্রাফে টি দেখতে পাই না, টি দেখা যায় না এই গ্রাফে। এই গ্রাফে তুমি পি আর ভি দেখতে পাও, তুমি ওয়াই অক্ষে পি দেখতে পাও, তুমি এক্স অক্ষে ভি দেখতে পাও, তুমি টি দেখতে পাও না। তিনটা ভিন্ন টেম্পারেচারের জন্য এটা আঁকা আছে। উপরে T3 আছে মানে টি বড়, T3 বড় না, এটা আন্দাজে বলা যাবে না। হতে পারে, হতে পারে, বাট এটা আন্দাজে বলা যাবে না। এই যে এই রেখাটা যখন টেম্পারেচার T1 ছিল তখন আমরা হিসাব করে এই রেখাটা পাইছি। পরবর্তী দিন ধরো পরবর্তী দিন টেম্পারেচার চেঞ্জ, তাহলে এখন গ্যাসের ক্ষেত্রে T2 টেম্পারেচার, এবার আমরা ভিন্ন 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 প্রেসারে ভিন্ন 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 আয়তন পাইলাম, দিয়ে তখন আমি এই রেখাটা পাইলাম। এরকম তিনটা ভিন্ন টেম্পারেচারে তিনটা ভিন্ন রেখা পাওয়া গেছে। দেখো তাহলে T1 এর জন্য, এই যে T1 এর জন্য এই পয়েন্টে প্রেসার, তাহলে T1 এর জন্য এই প্রেসারটা P1,
T2 এর জন্য এই যে প্রেসারটা এটা P2, T3 এর জন্য এই যে প্রেসারটা এটা P3। আমি যেটা দেখতে পাচ্ছি একেবারে চোখে যেটা দেখতে পাচ্ছি এই অক্ষে আমি দেখতে পাচ্ছি P3 P2 P1। ভি ফিক্সড আমি দেখতে পাচ্ছি যে P3 বড় সবচেয়ে বেশি, তারপরে P2, তারপরে P1, এটা লিখবো। আর ভি কি ফিক্সড। এইবার পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা লিখে ফেলবা। লিখে যে যে ফিক্সড তাদের গোল্লা দিয়ে দিবা। এন এবং আর ধ্রুবক, ওরা ফিক্সড, ওদের গোল্লা। আয়তন এই যে ভি ফিক্সড, তাহলে ভিতে গোল্লা দিয়ে দিবা। এবার তুমি বলো তো পি এর সাথে টি এর সম্পর্কটা কেমন? পি এর সাথে টি এর সম্পর্কটা কেমন? দেখো তো সমীকরণের দুই পাশে আছে, তাহলে পি সমানুপাতিক, পি সমানুপাতিক বাই দেখো এন আর ডিভাইডেড বাই ভি টি। এই যে এন আর ভি কনস্ট্যান্ট, তাহলে পি এর সাথে টি এর সম্পর্কটা কেমন? বাই সমানুপাতিক। তাহলে যেহেতু P3 বড়, তারপরে P2, তারপরে P1, P এর সাথে T যেহেতু সমানুপাতিক, তাহলে অতএব T3, তারপরে T2, তারপরে T1 হবে। তাহলে অ্যান্সার হবে T3 T2 T1। কি কথা বুঝছো? ক্লিয়ার? এই যে T3 T2 T1। কেউ যদি মনে করো যে ভাই আমি যদি P কে ফিক্সড করতাম, কোনো প্রবলেম না। পিভি, পিভি এগুলা মুখস্থ করা যাবে না, এগুলা খুবই বোঝার জিনিস। তিনটা রেখা T1 T2 T3। আমি ধরো পিটাকে ফিক্সড করে দিলাম, পিটা ফিক্সড, এই যে পি ফিক্সড, তাহলে পি ফিক্সড। T1 এর জন্য এটা V1, T2 এর জন্য এটা V2, T3 এর জন্য এটা V3। তাহলে এবার পি ফিক্সড করছি V1 V2 V3। দেখেই বুঝতেছি V3 বড়, V3 সবচেয়ে বড়, তারপরে V2, তারপরে V1 দেখাই যাচ্ছে। সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি চট করে লিখে ফেলবো। এনআর গোল্লা, এবার পি কনস্ট্যান্ট, পি তে গোল্লা, তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক এই যে সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। তাহলে যেহেতু V3 বড় সেহেতু T3ও বড় হবে, তাহলে T3 T2 T1। তাহলে অ্যান্সার এটা। এখন তুমি যেভাবে করতে চাও করতে পারো। কি কথা বুঝছো? ওকে, তাহলে এবার আসো তো পি বনাম 1/v এর গ্রাফ। তাহলে পি বনাম 1/v এর গ্রাফ সমানুপাতিক, এটা এই তিনটা গ্রাফ T1 T2 T3, T1 T2 T3। তাহলে ওই যে আবার প্রশ্ন, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? অপশন এ T1 is greater than T2 is greater than T3, और অপশন বি T3 is greater than T2 is greater than T1। ঠিক আছে, বলো নিচের কোনটি সঠিক? তাহলে এবার ফিক্সড করব, আসো ফিক্সড করি। ধরো 1/v, এই যে 1/vটাকে ফিক্সড করলাম। তাহলে T1 এর জন্য এটা P1, T2 এর জন্য এটা P2, T3 এর জন্য এটা P3। দেখেই বোঝা যাচ্ছে P1 বড়, তারপরে P2, তারপরে P3। আমি T দেখতে পারবো না, আমি P দেখব। P1 বড়, তারপরে P2, তারপরে P3। 1/v ফিক্সড। আচ্ছা, PV ইকুয়াল টু NRT, NR গোল্লা, NR কনস্ট্যান্ট। 1/v ফিক্সড মানে কি? 1/v ফিক্সড মানে তো V ফিক্সড। দেখো তো এই যে P ইকুয়াল টু NR ডিভাইডেড বাই V, এটাই তো ফিক্সড। তাহলে P এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে যার P বড় তার T বড়, P1 P2 P3। ওকে, তাহলে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। তাহলে এটা হবে এবার অপশন এ। অপশন এ ইজ কারেক্ট। ওকে, ডান। তাহলে এবার নিজেরা এটা করে দাও, নিজেরা করে দিবা। পিভি বনাম ভি, পিভি বনাম ভি, T1 T2 T3।
কোনটি সঠিক? কোনটি সঠিক? অপশন এ T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, অপশন বি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। নিচের কোনটি সঠিক বলো 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 বলো। দেখো T1 এর জন্য এটা P1 V1, T2 এর জন্য এই যে এটা P2 V2, T3 এটা P3 V3। বলো ভাই P1 V1 P2 V2 এটা তো চেঞ্জ হবেই, এটা তো PV কনস্ট্যান্ট। তাহলে একটু একটু বোর্ডে থাকো। ধরো আমি ভিটাকে ফিক্সড করলাম, দেখো আমি ভিটাকে ফিক্সড করলাম, ধরো ভি ফিক্সড, এই যে ভি ফিক্সড, যে সবার জন্য ভি একই। তাহলে সবার জন্য ভি যদি একই হয়, দেখো কত কমন সেন্স এটা, ভি সেম, ভি সবার সেম, তাহলে পি, তাহলে এটা T1 এর জন্য P1 ভি, P2 ভি, P3 ভি, তো ভি তো সেম, দেখো ভি তো ফিক্সড, ভি ফিক্সড। তুমি এখানে দেখো ভি যদি ফিক্সড হয় তাহলে P1 বড়, তারপরে P2, তারপরে P3, বা এইভাবেও তো দেখা যায় যে P1 ভি গ্রেটার দেন P2 ভি গ্রেটার দেন P3 ভি, P3 ভি, ভি 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 কাটাকাটি, তাহলে হতো P1 P2 P3। তাহলে পি যার বড় তার তো টি বড় হবে, পি এর সাথে টি সমানুপাতিক না, হয়েছে পিপি ইকুয়াল টু এনআর টি, এনআর গোল্লা ভিতে গোল্লা, পি এর সাথে টি সমানুপাতিক, তাহলে যার পি বড় তার টি বড়, T1 T2 T3। অতএব তাহলে অপশন এ কি পারা যাবে? এই টাইপের কোশ্চেন আসলে এখন বুঝলাম না এটা ভাইয়া। এই দেখো ভিটাকে ফিক্সড করছো, করছো ভিটাকে ফিক্সড, তাহলে এটা পিভি না, তাহলে ভি ফিক্স, তাহলে এটা T1 এর জন্য P1 ভি, T2 এর জন্য P2 ভি, T3 এর জন্য P3 ভি। তো ভি যদি সেমই থাকে তাহলে আমি যদি বলি বলো এই পয়েন্টের মান বেশি না এই পয়েন্টের বেশি না এই পয়েন্টের বেশি, দেখেই তো বোঝা যাচ্ছে এই পয়েন্ট বড়, তার মানে P1 বড়, এই পয়েন্ট তারপরে ছোট, তারপরে P2, তারপরে সবচেয়ে ছোট P3। তো ওটাই তো লিখলাম, এই যে এই পয়েন্টের মান কত, P1 ভি, P2 ভি, P3 ভি, তো P1 ভি বড়, তারপরে P2 ভি, তারপরে P3 ভি, এবার ভি 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 ভ্যানিশ করে দাও, তাহলে P1 P2 P3, সিম্পল। হ্যাঁ সিম্পল। ওকে, এবার আসো একটা 2 মার্কের কোশ্চেন। আজকে বেশিক্ষণ পড়বো না বুঝছো, আজকে কম পড়বো। বলা হচ্ছে একটা বেলুন, বেলুন ফু দিয়ে ফুলানোর সময়, ফুলানোর সময় বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? বয়েলের সূত্র খাটে না কেন? আচ্ছা বেলুন ফুলানোর সময় কি বয়েলের সূত্র খাটে না? বয়েলের সূত্র খাটে না, দেখি তো খাটে কিনা। ধরো একটা বেলুন, এই যে একটা বেলুন, এই বেলুন তুমি ফুলাবা, ধরো বেলুন ফু দিয়ে ফুলানো হচ্ছে, এই যে এর মধ্যে ফু দেওয়া হচ্ছে, ঠিক আছে, ফু দিচ্ছ, তাহলে ফু দিলে বেলুন এইভাবে ফুলে যাবে, বড় একটা বেলুন হয়ে যাবে, বড় একটা বেলুন হয়ে যাবে। তো দেখো তো বেলুনের আগে আয়তন, আয়তন কম, আয়তন ভি কম, আয়তন বেড়ে গেছে না, আয়তন ভি বেশি, এবার ভি বেশি পিও বেশি, আগে প্রেসার কম ছিল এখন প্রেসার পিও বেশি, এটা কেমন কথা? অনেক কথা ভাই প্রেসার বেশি কেন? আচ্ছা তুমি ফু দিতে থাকো, দাও ফু দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, ফু দিতে থাকো, ঠাস কি হলো? ফেটে গেছে। কেন? কেন ফেটে গেল? কারণ ভেতরে এত বেশি প্রেসার হয়ে গেছে, এই বেলুন এই প্রেসারটাকে সহ্য করতে পারে নাই, বেলুন ফেটে গেছে। ভেতরে অনেক বেশি প্রেসার হয়ে গেছে, এই প্রেসার এই বেলুনের এই যে দেওয়াল, যে স্থিতিস্থাপক যে রাবার, এটা সহ্য করতে পারে নাই, ফেটে গেছে বেলুন। ভেতরে অনেক বেশি প্রেসার, এখানে ফাটে নাই কেন? কম প্রেসার, আয়তন কম, প্রেসারও দেখো কম ছিল, তুমি বেলুনে সামান্য একটু হাওয়া ভরছো, ফু দিয়ে সামান্য একটু হাওয়া ভরছো, তাহলে প্রেসার কম, বেলুনের আয়তনও কম। প্রেসার বেশি আয়তন বেশি, একটু পরে প্রেসার এভাবে বাড়াইতে থাকলে বেলুনের মধ্যে হাওয়া ভরতে থাকলে একসময় ফেটে যাবে। তাহলে কি হইলো? আয়তন কম প্রেসার কম, আয়তন বেশি প্রেসার বেশি। তো আমরা তো জানি যে ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তো এটা তো হলো না, ভি আর পি তো পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হলো না, তো এটা তো প্রযোজ্য হলো না, এটা খাটলো না, তো
এটা খাটলো না। এবার কথা হচ্ছে এটা কেন খাটলো না? ভি এর সাথে পি না ব্যস্তানুপাতিক? হ্যাঁ ব্যস্তানুপাতিক যদি ভর কনস্ট্যান্ট রাখা হইতো। যখন ফু দেওয়া হয়েছে বেলুনে, যখন ফু দিয়ে গ্যাস ভরা হয়েছে তখন তো গ্যাসের পরিমাণ, গ্যাসের মোল সংখ্যা বা পরিমাণ, মোল সংখ্যা বা পরিমাণ মানে ভর আর কি, পরিমাণ বা ভর ধ্রুবক ছিল না, ধ্রুবক নাই, ধ্রুবক নাই। কি কথা বুঝছো? তাহলে গ্যাসের মোল সংখ্যা, পরিমাণ, ভর এগুলো ধ্রুবক নাই, এই কারণে খাটে নাই, এই কারণে খাটে নাই। এম বাড়ছে তাহলে ভর বাড়ছে, ভর অথবা গ্যাসের মোল সংখ্যার পরিমাণ বাড়ছে, মোল সংখ্যা বাড়ছে। বুঝা গেল? ওকে, এবার হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক লিখো। আজকে বেশিক্ষণ পড়বো না। হোমওয়ার্ক হচ্ছে তোমরা বাসায় পড়বা, দুইটা সূত্র পড়বা। একটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র, আর একটা হচ্ছে চাপিও সূত্র। এই দুইটা সুন্দর করে বাসায় পড়বা, ঠিক আছে? আজকে একটু কম পড়াই, আজকে সারাদিন ক্লাস নিতেছি। ভার্সিটি ব্যাচে ক্লাস নিয়েছি, তারপর ইঞ্জিনিয়ার ব্যাচে কমপ্লিট ক্লাস রেকর্ড করলাম, সারাদিন ক্লাস নিতেছি। আজকে একটু ছুটি, প্রথম দিন কম কম পড়ানো। তো টাটা, ভালো থাকো।